রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন তৃণ। পর্ব সংখ্যা ৩৮। মধ্যরাত। ঘড়িতে টিকটিক করে সময় বইছে রাত ১টার ঘরে। ওয়াশরুম হতে স্পষ্ট কানে ভেসে আসছে শাওরের ঝিরঝির শব্দ। সান্নিধ্য ফিরেছে কিছুক্ষণ হলো। সারাদিনের ক্লান্তি বিনাশ করতে কক্ষে আসা মাত্র ঘুমন্ত বধূর দিকে দৃষ্টিপাত করতে গিয়েই শাওয়ারে। অন্যদিকে মৃদুমন্দ আবছায়া আলোয় শেরিনের চোখ আধ বোঝা। ঘুম বলতে এইটুকুই। আজ দুদিন হলো সে নেতা সাহেবের বাসায় প্রবেশের আগেই ঘুমের ভান ধরে যাচ্ছে। সারাদিনের ঝড়ঝাপটার ক্ষত রাতের বেলা গাঢ় হয়। একাকী আকাশ পাতাল চিন্তায় দেখে গিয়ে গড়ায় অবনত জল। চোখের মণিকোঠা হয়ে ওঠে রক্তবর্ণ। নিজের দুঃখ বেদনাগুলো লুকাতে সেই পন্থা অবলম্বন করে। চোখের পানি দমাতে না পারলে নেতা সাহেবকে দমানোর জন্য গাঢ় ঘুমের বেশে নিজেকে নিমজ্জিত করে রাখার চেষ্টা, যাতে তিনি কোনোভাবেই তার বুকের ভেতরের বহমান ব্যথাগুলো বুঝতে না পারে। ছন্দহারা এই নিঝুম রাতে খুট করে শব্দ হয় শাওয়ার রুমের দরজা খোলার। মাথা মুছতে মুছতে বের হয় সান্নিধ্য। একরাশ ঝংকার দূর করে শান্ত ভঙ্গিমায় এসে সে সোফায় বসে পড়ে। দুহাত দুদিকে ছড়িয়ে বিছানায় শরীর এড়িয়ে দিতে উপরিপাতন তাকায় চোখ বন্ধ করে। কপাল যত কিঞ্চিত ভাঁজ, ঠোঁট গোল করে। এক চাপা নিঃশ্বাস। অধিক ব্যস্ততা আর কাজ একদম জোরালোভাবে পেছনে লেগেছে তার। একাধিক প্রকল্পের কাজ সমান তালে দেখাশোনা, সেগুলো নিয়ে পর্যালোচনা, মিটিং আর সেমিনার। এমপি পদে ২ বছর হয়ে ৩ বছরে পা দেওয়ার সময় ঘনিয়ে এসেছে। এই তো হাতে গোনা আর কয়েকদিন পরেই সেটা পূর্ণ হবে। ক্ষমতার অধিষ্ঠিত হওয়ার পূর্বে সে যে সমস্ত নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিল সেগুলো প্রায় ৪০ থেকে ৫০% কাজ সম্পন্ন করে ফেলেছে এতদিনেই। বাকি ২ বছরে ৯০% কাছাকাছি হলেও পৌঁছানো যাবে। যে প্রতিশ্রুতি দিয়ে সে ক্ষমতায় বসেছে সেই প্রতিশ্রুতি যেন কোনো মূল্যেই রক্ষা করতে হবে তাকে। ওদিকে সকাল ৭টার মধ্যে আবারও রওনা দিতে হবে ঢাকার উদ্দেশ্যে। সান্নিধ্য মাথা হতে কাজের চিন্তা ছেড়ে ফেলে চোখ খুলে বেডে ঘুমন্ত নারীর দিকে দৃষ্টি রাখে আবারও। সমস্ত সম্ভাবক সকালে দেখা হওয়াটা কঠিন হয়ে পড়েছে তার সঙ্গে। ফোনটা সুইচ অফ করে উঠে দাঁড়ায় সে। ঘরের আনাচে কানাচে জ্বলন্ত বাতিগুলো নিভিয়ে সরাসরি চলে যায় বেডে। কিছুক্ষণ দূরে শোয়ারত নারিকাকে নিজের কাছে আলতোভাবে টেনে আনে সান্নিধ্য। মুখের ওপর তার উপচে পড়া চুলগুলো স্বর্ণাপনে সরিয়ে দেয়। শরীরের ওপর ঠান্ডা হাত স্পর্শ পেতে আনমনে কেঁপে ওঠে শেহরিন। বুড়োজোড়া তার কিঞ্চিত বেঁকে আসতে পুরুষালী স্থির গলা ভেসে আসে, ঘুমাওনি? শেহরিনের আত্মা যেন শুকিয়ে যায় ভয়ে। ধরা পড়ে যাওয়ায় হাতে হাত হতে নিজেকে বাঁচাতে সে মুখ গুজে দেয় নেতা সাহেবের বুকের মাঝে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় ঘুম ঝরানো গলায় বলে, ঘুমিয়েছিলাম। শব্দ পেয়ে ভেঙে গিয়েছে। এভাবে মুখ লুকাচ্ছ কেন? চোখে আলো লাগছে। বেড সাইডে ল্যাম্পপোস্টটা নিভিয়ে দিন। আচ্ছা, একটু আমার দিকে তাকাও আগে। সকালে দেখবেন প্লিজ, এখন না। আমার ঘুম পাচ্ছে, চোখ লেগে আছে একদম। সান্নিধ্যর কথা বাড়ায় না। বাম হাত বাড়িয়ে বেড সাইডের ল্যাম্পটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে বুকের ওপর অধিপস্ত বিস্তার করা নারীকে। সেপ্টেম্বরের শেষে এসির হাওয়া পাওয়ার কভারশিটটা টেনে নিজের কাছে টেনে নিয়ে আবৃত করে। শেহরিন গুটিসুটি পাকিয়ে নেতা সাহেবের বুকে সম্পূর্ণ জায়গা দখল করে নেয়। অন্ধকারের মাঝে নিজের মুখরেখা তুলে ধীর কণ্ঠে বলে, ভোরে ঢাকা যাচ্ছেন? হ্যাঁ। থাকবেন? সম্ভবত না, কাজ শেষ হলে ব্যাক করব। ও। শেহরিন সান্নিধ্য শেহরিনের ভেজা কণ্ঠে কেঁপে ওঠা বাঁকা খানিকটা ভারী কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কি কারণে কান্না করেছ? ধ্যাত, কান্না করবো কেন? কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। সানজি তো বাসায় নেই এখন, সময় কাটাতে কি বোর ফিল করছো? শেহরিন নির্ভীয়ে যাওয়া মলিন হাসে। তার সময় যেন নির্জক কথা বলছে। সময় তার তির্যক কথা আর কাজেও সারাদিন কেটে যায়। দম ফেলানোর সময় পায় না। বোর ফিল করবে আর কখন? বরং একরাশ মন খারাপ আর অসম বেদনা নিয়ে কক্ষে সে হাজির হতে হয়। নিজের ভেতরে জমানো কান্নাগুলো বালিশে চাপা দিয়ে উগরে দিতে হয় রাত ভারী করে। অতঃপর আপনার থেকে সবকিছু লুকানোর চেষ্টা করতে হয়। কথাগুলো মনে মনে আওড়ালো শেহরিন। তাসিন আছে, ওর সাথে সময় কাটে। তিথি ভাবি আম্মা থেকে টুকটাক রান্না শিখি। সব মিলিয়ে ভালোই যাচ্ছে সময়। আপনার প্লিজ এসব নিয়ে ভাবতে হবে না। রান্না শিখেছ? এই তো টুকটাক।
প্লিজ প্রেশার নিবে না। আগে সব কিছু সাথে পরিচয় হও, তারপরে ধীরে ধীরে শিখবে। হুট করে রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলবে আবার। ইস নেতা সাহেব, আমি জানি কি কি করতে পারে, কি কি করতে হবে। ছেলেদের সংসারে কাজ নিয়ে মাথা ঘামাতে হয় না। সান্নিধ্য শেরিনের চুলে হাত বুলিয়ে দিয়ে মৃদু হাতে শান্ত গলায় বলে, তো ছেলেরা কি সংসার করে না? করে, বাট ওইটা মেয়েদের সাইড। মেয়েদের আধিপত্য থাকতে হয় বেশি। আমরা কি আপনাদের কাছে কোনো কথা বলি বলুন? আধিপত্য তোমাদের বেশি, এটা ঠিক আছে, বাট দেখাশোনা রাখার দায়িত্বটা তো আমাদের। আর কর্মক্ষেত্রে আমাদের যেহেতু বাহিরে, সেহেতু তোমাদের হস্তক্ষেপ না থাকাটাই স্বাভাবিক। আমার কাজ যদি ঘরে হয়, তখন তো তুমি অবশ্যই দেখতে, মতামত দিতে, আমি সেটা গুরুত্ব দিতাম। শেরিনের মনে পড়ে যায় বিপাকে। এর পৃষ্ঠে কি উত্তর দিবে সে বুঝতে সক্ষম হয় না। নেতা সাহেবের কথা যুক্তির সঙ্গে পেরে ওঠা সবচেয়ে কঠিন কার্য। উপরে অন্তর না পেয়ে আর কথা না বাড়িয়ে বাক পরিবর্তন করে সে, আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আমি সম্পূর্ণ ঠিক আছি, ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। অনেক রাত হয়ে গিয়েছে, এবার ঘুমান। ভোরে উঠেই তো আবার রওনা দিতে হবে। তোমার তো ছুটি আছে, বাবার কাছে যাবে? বাবা নারায়ণগঞ্জ আছে, ঢাকা নেই। সরি, ঢাকা নারায়ণগঞ্জ কি আলাদা রাষ্ট্র? শেহরিন মন খারাপের ভিড়ে হালকা হাসে। নেতা সাহেবের ঠান্ডা শীতল গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলে, আপনারা আগে আপনাদের কাজ শেষ করুন, তারপর যাব। কাজ হাতে রেখে আপনাদের মতো যান্ত্রিক মানুষের সাথে বের হওয়া যায় না। কোথায় যাওয়া আর না যাওয়া সমান। ওয়েটিং লিস্টে থাকতে হয়, ওয়েটিং লিস্টে পড়ে থাকতে অনেক সময় লাগে। তবুও ভেবে দেখতে পারো, এই সময় আমার মন ভালো নেই। সানজি আপু বাসায় নেই, পরিস্থিতি একটু ঠিক হোক তারপরে যাব। পরিস্থিতি অস্বাভাবিক কোথায়? আপনি এত শক্ত মনের কেন নেতা সাহেব? কি দরকার ছিল নাকি এভাবে মারার? আমার ভীষণ কষ্ট পেয়েছে, বাঁচা মরার লড়াই চলছে। সান্নিধ্যের কণ্ঠ শক্ত হয়ে আসে, গম্ভীর চিত্তে বলে, অন্যের কোনো ছাড় নেই। এগুলোর জন্য কষ্ট পাওয়া মানে হচ্ছে আরেকটা অন্যায়কে সমর্থন করা। আমার অতিরিক্ত স্বজন প্রীতি বিষয়টা আমি পছন্দ করি না। এগুলো অন্যায়ের সারি। হারামির বাচ্চাগুলোকে যে আমি ডিরেক্ট মেরে ফেলিনি, এটি তো ওদের সৌভাগ্য। আবার বাজে কথা বলছেন আপনি। জানেন আপনার ওপর আম্মা রাগ করে আছে। আমি যদি আমার জায়গায় ঠিক থাকি, শুধু আম্মা কেন, অল রিলেটিভস ও যদি আমার ওপর রেগে থাকে, তাহলেও আমার সেটাতে কিছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার। কারো মন রক্ষার্থে আমি নিজেকে ভালো সাজাতে চাই না, প্রশ্রয় দেই না অন্যায়কে। এজন্য আমার শত্রুর সংখ্যা একটু বেশি। আম্মা আপনার সাথে কথা বলে না বললে ভালো লাগবে? আমি কথা বললেই হবে। শিরিন ফিক করে হেসে ওঠে, গলা হতে মুখ তুলে বলে, ধরুন আপনি আর আম্মা পাশাপাশি দাঁড়িয়ে, আপনি কথা বলছেন কিন্তু আম্মা বলছে না, একা একাই কথা বলবেন? কথা না বললেও হবে, আমি যেটা বলছি সেটার প্রত্যুত্তরে শুধু রেসপন্স কিংবা ইশারা করলেও হবে। মোট কথা আমি বুঝতে পারলি এনাফ। এটা ঠিক না নেতা সাহেব, আম্মার সাথে অন্তত এত কঠিন হবেন না। মন শক্ত করো শেরিন, ভুল সবাই করে, নরম হয়ে সেটা সহ্য করতে যেও না। তাকে সেটা ভুল ধরিয়ে দেওয়া তাকে সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কঠিন মনে হয়। মা বাবা কিংবা বউ বলে ভুল ধরা অপরাধ, এটা কোনো নীতির মধ্যে পড়ে না। তাহলে কি প্রতিবাদ করা উচিত ভুল বা অন্যায়ের বিরুদ্ধে? সান্নিধ্য বেলকুনি হতে আগত আলো ছায়ায় শেরিনের মুখ রেখা সম্পূর্ণ দৃষ্টি রেখে বলে, সিরিয়াসলি শেরিন? শেরিন সান্নিধ্য চাহনিতে খানিকটা ভয় পায়, নিজেকে ধাতস্থ করে নেতা সাহেবের মুখরেখার ওপর হাত রেখে চোখ ঢেকে ফেলে। ইস, কথায় কথায় জানি তো আমি অন্যের প্রতিবাদ করতে হবে। একটা একটা পুরো দিন আমি বাসায় থাকবো না, হয়তো ফিরতে পরদিনও হতে পারে। কোন ধরনের সমস্যা হলে তুমি সর্বপ্রথম আমাকে জানাবে। বাই এনি চান্স যদি কোনো কারণে আমি ব্যস্ত থাকি, তোমার সাথে কন্ট্যাক্ট করতে না পারি, তাহলে নির্দ্বিধায় ভাইয়াকে জানাবে। কোনো কারণে হেজিটেট ফিল করবে না। ট্রাস্ট মি শেরিন, আমি শুধু মাত্র এই একজনের চোখ বন্ধ করেই বিশ্বাস করি। আচ্ছা। দুজন মানবীর আলাপনে কেটে যায় শেষ রাত।
গতিশীল সময় চাকা নেয় ঘুরতে ঘুরতে এসে পৌঁছায় সকাল 7টার ঘরে। সূর্যের কড়া রোশনাইতে বেলা ছুটেছে অদম্য গতিতে। সেপ্টেম্বর শেষের পথে, তবুও নেই বিন্দুমাত্র শীতের দেখা। সান্নিধ্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুক্ষণ হলো। তাকে বিদায় দিয়ে সকালে নাস্তার আয়োজন করেছে শেহরিন। ব্রেকফাস্ট তৈরি করতে তার তেমন অসুবিধা হয় না, এগুলো মোটামুটি তার অভ্যাসই ছিল। কিন্তু সমস্যা সৃষ্টি হয় দুপুরের ভারী রান্না করতে গিয়ে। এত এত আইটেম তার কাছে ভীষণ কঠিন লাগে, সব এলোমেলো হয়ে যায়। লতা, এগুলো টেবিলে রেখে আসো, আমি চা নিয়ে আসছি। বৌমনি, আপনার হাত ধীরে ধীরে পাতলা হইতাছে, এমনি একদিন পাকা হইয়া যাইবেন দেখেন। শেহরিন মিষ্টি হাসে লতার কথায়। আমি যেন তাড়াতাড়ি সব শিখে ফেলতে পারি। আমি সত্যি আপনার জন্য দোয়া করি বৌমনি, আপনি তাড়াতাড়ি এক কথায় বান থেকে মুক্তি পান, সেটাই চাই। কত কথা হুনবার হয়, তো আপনার অনেক ধৈর্য। আপনারে যা সব কয় আমি অন্য মানুষে হইয়া হজম করবার পারি না, আর আপনি সব চুপচাপ সহ্য কইরা নেন। আচ্ছা, আপনি কিছু কর না কেন? কি বলবো বলো, কাজ তো না পারার ব্যর্থতা তো আমারই। শুধু কাজ না, আপনার ফ্যামিলি তুইলাও কথা কয়, অনেক কথাই কয়। শোনেন বৌমনি, নরম হয়ে না, এই দুনিয়ায় নরম গো ভাত নাই। জাত আছে নেন। সুপারি কাটে যে, ওই জাতা দিয়ে কাটতে ইচ্ছা মতো যে যেমন পারে। নারকেলের খলসের মতো শক্ত হইয়া থাকেন, আপনারে ভাঙতেও ঘাম ছুইটা যাইব। তুমি বয়স আন্দাজে বেশ বাস্তববাদী লতা, তোমার কথাগুলো সত্যি আমাকে ভাবায়। লতা টে হাতে খাওয়া তুলে নিয়ে দরজার পানে যেতে যেতে বলে, মানুষের লাথি গুড়ি খাইয়া বাস্তববাদী হয়েছি বৌমনি। বয়স অল্প হলেও দুনিয়া চিনে ফেলাইছি, নিজের বয়স্ক মনে হয় না এখন। বয়স কম মনে হয় না এখন। মানুষের কাঁচা কথা তাই আর শুনবারও মন চায় না। আপনারা আমি অনুরোধ করি বৌমনি, নিজেরে শক্ত করেন। খারাপ মানুষের সাথে ভালো ব্যবহার কইরা কখনোই তাগর ভালো বানাইতে পারবেন না। তারা আরো সুযোগ পাইব। যারা যেমন ত্যাগে তাগর লাগে তেমনই করতে হয়। লতা চলে যায়। শেহরিন কেটলি হাতে নিমেষে তাকিয়ে থাকে, তার প্রস্থান দেখে। সে বাস্তব শিক্ষা দেখতে পায়, সেটা অনেক উচ্চ নামধনী শিক্ষিত মানুষের মধ্যে সে পায় না। তাহলে কি জীবনের খাতায় কলমের শিক্ষায় মূল শিক্ষা নয়? মনুষ্যত্বের বিস্তার ঘটাতে না পারলে কি মূল শিক্ষা এই ডিগ্রির মাধ্যমে পাওয়া যায়? তার চেয়েও তো এমন লতারাই সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। কিচেন হতে বের হয়ে চায়ের ট্রে নিয়ে ডাইনিং এরিয়ায় আসতে শেরিনের চক্ষু চড়ক গাছ। অবাক হয়ে যায়, সকাল সকাল অপছন্দের ব্যক্তির আগমন তার নিস্তেজ মনকে আরো বিষিয়ে তোলে। অম্বেষে এসেছে। মিসেস নাজনিম এবং তিথির সাথে জড়িয়ে বিস্তার আলাপ শুরু করেছে। শেরিন চা নিয়ে চুপচাপ সবাইকে সার্ভ করে দেয়। প্লেটে নাস্তা সাজাতে মিসেস নাজনিম বাধা দিয়ে বলে, অম্বেষা নিজ হাতে আজকে সবার জন্য নাস্তা তৈরি করে এনেছে, ওইটাই খাওয়া হবে এখন। শেরিন শাশুড়ি মায়ের কথা শুনে বিস্ময়ে চোখের পাতা ফেলতে যেন ভুলে যায়। এত কষ্ট করে ফোসকা পড়া হাতে উপেক্ষা করে সে সবার জন্য রান্না তো করলো, নাস্তা তৈরি করলো, অথচ সেটা কেউ খাবে না। এমনি এমনি তৈরি করা হলো, আগে বললেই হতো। আম্মা, এতগুলো আইটেম নাস্তা কি করব? তিথি, তুমি বলনি আমি ব্রেকফাস্ট করতে মানা করেছিলাম? তিথি অম্বেষার হতে দৃষ্টি সরিয়ে, ওহো আম্মা, সরি, আমি আসলে ভুলে গিয়েছিলাম বলতে। আসলে 7টা থেকে 8টার সময় এতটা ব্যস্ততায় কাটে, তাসিনকে নিয়ে কি আর বলবো, সেজন্য আর মনে ছিল না। অন্যদিকে মাথায় আসেনি, এই ছেলেটা কি সহজভাবে স্কুলে পাঠানো যায়? সরি শেহরিন। শেহরিন এই প্রথম কষ্টের পরিবর্তে তিথিভাবের ওপর রাগ হয়। সে জানে ইচ্ছাকৃতভাবে তাকে খাটিয়েছে। তার মন ঠিকই ছিল, মিথ্যা বলছে। মানুষের চোখ মুখ দেখে বোঝা যায় সত্যি বা মিথ্যা বলার ধাঁচ। তাকে খাটানোর জন্যই এত কিছু করেছে। ঠিক আছে, তাই বলে কি এতগুলো খাবার নষ্ট করবে? বাহ শেরিন, তুমি রান্না শিখে ফেলেছো। ভুপি, আপনার তো আর কোনো চিন্তাই নেই, 2 ছেলের বউ পাকা রাঁধুনি। তিথি অম্বেষার কথায় বিদ্রুপ হেসে, সিরিয়াসলি পাকা রাঁধুনি কেন? শেরিন তো এখনো লবণ মশলা এগুলোর পরিমাণ ঠিকভাবে জেনে উঠতে পারেনি। তোমার রান্নার টেস্টের 1/3 ওর রান্নার মাঝে পাবে না। ব্যাপার না, শিখে যাবে। মিসেস নাজনিম অম্বেষার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আর মাটা কত লক্ষ্মী, পড়াশোনার পাশাপাশি রান্না বান্নায়ও কি দক্ষ। অম্বেষা বারান্দামুখী হয়ে উঠে। নাজনিম বেগম সেই সাথে তাল মিলিয়ে
তিথিও শেহরিনের তৈরি করা সমস্ত নাস্তা অগ্রাহ্য করে তার অম্বেষার আনা নাস্তা খেতে শুরু করে। শেহরিনের খারাপ লাগে মিসেস নাজনিমের কার্যকলাপে। সে এতদিনে জেনেছে মায়ের এত মমতাময়ী, সন্তানের জন্য তারা কত কিছু করে। সন্তানদের প্রতি আলাদা একটা সফটনেস থেকে যায় মনের কোণে। তিথি বড় হিসেবে প্রতিপক্ষ হতে পারে, তাই বলে তিনি এমন করবে? তার ভালোবাসার সীমারেখা কি সে বাদ দিয়ে বাকি সবার জন্য রেখে দিয়েছে? মেয়ে হিসেবে কি তার স্থান তার মনে নেই, নাকি ভাইয়ের অবস্থানের জন্যই এমন করছে? নিজের জড়তা কাটিয়ে শেরিন মুখ খোলে, সুস্পষ্ট করে বলে, আম্মা নাস্তাগুলো কি করব তাহলে? ভাবি যদি কষ্ট করে একটু মনে করতেন তাহলে এতগুলো খাবার নষ্ট করতে হতো না। খাবার তো নষ্ট হবে, ফ্রিজে রেখে দাও। বাব্বা শেহরিন, এতটুকুতেই এত রাগ করছো? মনে হচ্ছে নাস্তা তৈরি করে অনেক ভুল করে ফেলেছো। রাগ না ভাবি, খাবার নষ্টের কথা বলছি। সেটা তো ভাবতে হবে না, এমনিতেও তো কোনো কাজই গুছিয়ে করতে পারো না। আমার মতো বাচ্চা সামলে সংসার করতে এসো, মন কোথায় থাকে দেখবো তখন। আচ্ছা থামো, হয়েছে। ফুপি তৈরি নাস্তা কেমন হয়েছে? ফুপি আমার তৈরি নাস্তা কেমন হয়েছে? মিসেস নাজনিম গুমট মুখে চেয়ে অম্বেষাকে পেলেই কেটে যায়। আদরে কণ্ঠে বলে, আমি তো অবাক হয়ে যাচ্ছি মা, এতগুলো রান্না তুমি করেছো, ভীষণ ভালো হয়েছে। ইস, এত সুন্দর নাস্তা যদি প্রতিদিন সকালে পেতাম মন্দ হতো না। অম্বেষা শেহরিনের পানে চেয়ে আলতো হাসে, নমনীয় কণ্ঠে বলে, এসব বলে আর কি হবে ভাবি? হবে না কিছুই, বাট আফসোস আর কি। আম্মা, আমি কি ঘরে যেতে পারি? যাও, কিন্তু দুপুরে রান্নার সময় কিচেনে আসবে। শেহরিন মাথা দুলিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে চলে যায়। আজ দুপুরে রান্না তিথি ভাবির, তবুও তাকে আসতে হবে। যদিও আসতে তার কোনো সমস্যা নেই, তবে কথা শোনাটাই তার কাছে মন খারাপ লাগে বেশি। একটা কাজে হাজারটা বাঁকা কথায় জর্জরিত করতে থাকে তাকে। সেই সাথে যুক্ত হয় মিসেস নাজনিমও। সব কাজে ভুল ধরে ইচ্ছে মতো কথা শুনিয়ে ছাড়ে তাকে। অম্বেষার সাথে তুলনা করবে। আজকে আরও নাস্তা তৈরি করে এনেছে, খাবার সুখ্যাতি ছড়িয়ে দেওয়া হবে। আজকে আরও বেশি কথা শুনতে হবে নিশ্চিত। শেরিন ক্লান্ত হয়ে উঠে যায়। মন চায় একটু মুখ খুলে কিছু বলতে, একটু অনুরোধ করতে, এই মানসিক নির্যাতনগুলো থামাতে, কিন্তু চেয়েও সে পারে না। বিবেকে বাঁধে, যদি বেয়াদবি হিসেবে মনে করে। আলাপনের মাঝে অম্বেষার ফোনে মেসেজ আসে রাহাতের। তিথি চোখ এড়িয়ে কথা বলতে বলতে সে মেসেজটা ওপেন করে স্বর্ণপণে, হে সুইটার, তুমি কি ফিরে আছো? আমরা কি আজকে একসাথে শপিংয়ে যেতে পারি? অম্বেষার মুখরেখা চকচকে হয়ে যায় প্রেরিত বার্তা দেখে। দ্রুত টাইপ করে লেখে, ইয়েস, হোয়াট নট। কখন বের হতে হবে বলো? 11টায়। ওকে, নো প্রবলেম, দেখা হচ্ছে। তিথি এক নাগাড়ে কি কথা বলে যাচ্ছে সেটা বোধগম্য হলো না অম্বেষার। হাত ঘড়িতে সময় দেখে উঠে পড়ার পায়তারা করে সে। এখান হতে হাত ঘড়িতে সময় দেখে উঠে পড়ার পায়তারা করে সে। এখানোতে বাসায় গিয়ে তাকে রেডি হতে হবে রাহাতের জন্য। ভাবি, আমার একটু কাজ রয়েছে, এখন উঠি। কি, তুমি তো কিছু খেলেই না, ব্রেকফাস্ট করে যাও। আজকে না ভাবি, অন্যদিন শিওর করব, ওকে মনে থাকে যেন। অম্বেষা হাসি মুখে নাজনিম এবং তিথি বেগমের থেকে বিদায় নিয়ে তড়িৎ বেগে বেরিয়ে যায়। এই কয়েকদিনের মধ্যে রাহাতের সঙ্গে তার একটি সুন্দর বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। দিনের বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেয়, ঘোরাঘুরি করে, লং ড্রাইভে যায়। যদিও এত কিছু সে বুঝে উঠতে পারে না, রাহাতের প্রতি অলরেডি দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু সে এখনো নিজেকে ধরা দেয়নি। তবে নিজেকে দেখে বুঝতে পারছে অতি শীঘ্রই রাহাতের মাঝে ফেসে যাবে সে। নিজের সমস্ত আঘাত ধারণা সততা হাতে হাতে পেয়ে যায় শেহরিন। দুপুরে কিচেনে থাকাকালীন 2.5 ঘন্টা তার কেটে যায় তির্যক বাণী শুনে। মিসেস নাজনিম অম্বেষার প্রতি এত ভালোবাসে এবং তাকে বউ করে নিয়ে না আসতে পারে রাখে শেহরিনকে নাজুক করে মনো ক্ষতবিক্ষত করে তোলে। গোলা হয়ে ওঠে চোখ, এতটাই যে মূল্যহীন সে। তাকে মানতেই পারছে না তার শাশুড়ি, সত্যটা সহ্য করতেও পারছে না শেহরিন। সব কাজ ছেড়ে কিচেন হতে বের হতেই 3টা বেজে ওঠে তার। ঠিক একই সময় বাসায় প্রবেশ করে সারফাজ। যদিও আজকে লাঞ্চ তার ক্লায়েন্টদের সাথে করার কথা ছিল, কিন্তু বাসায় কিছু ডকুমেন্ট রেখে যাওয়ার কারণে আসতে হয়েছে। শেহরিন,
সারফাজের মুখে নিজের নাম শুনে চোখে জমা পানিটুকু মুছে নিয়ে হাসি টানে সে। সবাই ভঙ্গিমায় পিছু ঘুরে তাকিয়ে স্বতঃস্ফূর্তভাবে কণ্ঠে বলে, জি ভাইয়া। কেমন আছো তুমি আপু? তোমার সাথে তো দেখাই হয় না। এক্সাম শেষ হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। হ্যাঁ, এক্সাম শেষ হয়েছে। আপনি কেমন আছেন? শারাফাত শিরিনের মুখরেখা দেখে সামান্য কপালে ভাঁজ ফেলে। হাত ঘড়িতে সময় দেখে নরম গলায় বলে, তুমি কি মাত্র কিচেন থেকে বের হলে? একটু কাজ ছিল। লাঞ্চ করেছো? এই তো করবো। 3টে বাজে, তুমি এখনো লাঞ্চ করনি? কিচেনে কাজ করেছো? বাসায় কেউ নেই? শিরিন শারফাজের তীক্ষ্ণ গলায় কথা বলার আগে যেন ভয়ে মিহিয়ে গেল। কি বলবে এখন? কিছু বুঝে উঠতে পারছে না। ইনিও যেন নেতা সাহেবের থেকে কোনো অংশে কম নয়। তুমি কি রান্না করেছো? না ভাইয়া, রান্না কেন করব? তোমার চোখ লাল কেন? পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি চলে এসেছিল, এই জন্য আর কি। শারাফাত শেহরিনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এলোমেলো দৃষ্টি ছুড়ে নির্বিকার দিক বিদিক ভোলে। সে কি করবে এখন? তাকে করা প্রতিটা প্রশ্নই তো দুর্গম। উত্তর কি দিবে সে? এমনি শিখছিলাম ভাইয়া, কিছু তেমন কিছু না। কোনো সমস্যা হয়েছে আপু তোমার? সত্যি কথা বলো। ভেবো না তুমি অস্বীকার করলে বিষয়টা আমি ছেড়ে দিব। তুমি যা হয়েছে সত্যি করে বলো আমায়। তুমি কিছু লুকাচ্ছ। তোমার চোখে মুখে বলে দিচ্ছে তুমি আমায় সত্যিটা বলছো না। তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি, সান্নিধ্যের অনুপস্থিতি তোমার কি কোনো সমস্যা হচ্ছে কোনো কিছুতে? প্লিজ আমাকে মিথ্যা বলো না, আমার থেকে কিছু লুকিও না। সারফাস কিছুটা সময় অপেক্ষা করে শেরিনের থেকে প্রত্যুত্তরের আশায়। ঠান্ডা মস্তিষ্কে ঝড় পেকিয়ে যাচ্ছে একের পর এক। ইতিমধ্যে শেরিনের মুখভয় দেখে কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে শান্ত কণ্ঠে বলে, খুব সমস্যা ফেস করছো? জাস্ট একটা বাক্যে উত্তর দাও। একটু। শারফাজ কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে যায় উত্তর শুনে। কিছুটা ভাবনার সঙ্গে কিছু একটা মিল পেতেই তার কপালে রেখাগুলো স্পষ্ট প্রতীয়মান হতে থাকে। নীরবে ঠান্ডা রাখার প্রয়াস করে নিজেকে অবিরামভাবে। ওপরে যাও, ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিবে। সেদিন চুপচাপ সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে যায়। শারাফাজ হাতের গদি খুলতে খুলতে ড্রয়িং রুমে এসে বসে, শরীর এলিয়ে কিছুক্ষণ। শেহরিন ওপরে চলে যাওয়ার পর শারফাজ বেশ কিছুক্ষণ ধরে নিজের মস্তিষ্কর সঙ্গে বোঝাপড়া শুরু করে। লম্বা সময় ধরে সেই বোঝাপড়া চলতে থাকে। ঘড়িতে তখন বেজে চলেছে 4টার কাছাকাছি। পকেট হতে ফোন বের করে কল লাগায় সান্নিধ্যকে। ব্যস্ত? বল। আলাদা ফ্ল্যাটে শেহরিনকে নিয়ে থাকতে পারবি? আলাদা ফ্ল্যাট কেন? থাকতে পারবি কিনা তুই? ফোনের ওপাশ হতে সান্নিধ্য দৈরাত কণ্ঠে বলে, থাকতে না পারার মতো কিছু নেই, বাট হঠাৎ বাসা ছেড়ে ফ্ল্যাটে কেন উঠবো? মাইগ্রেশন করবি? অতিথি পাখি হলাম কবে? শারফাস ঠোঁট গোল করে নিঃশ্বাস ছুড়ে, তোকে আমি বাসা থেকে বের করে দিচ্ছি। এই বাসাটা বাবার থেকে আমি লিখে নিয়েছি। তোর এখানে জায়গা নেই। তুই কালকে শেহরিনকে নিয়ে সুখনিবাস ছাড়বি। তোর মতো আমি বড়লোক না, সরকারের খেটে খাওয়া কর্মচারী মাত্র। নির্দিগারি কম। অনুদান চাস? কারণ শুনতে চাই। আই অ্যাম সিরিয়াসলি সানিধ্য। তোর কোনো আপত্তি আছে বাসা ছাড়তে? আপত্তি নেই, বাট কারণ অন্তত বলবি তো। হুট করে বাসা ছাড়তে কেন বলছিস? শারাফাজের চোখের সামনে শেহরিনের মুখবয় ভেসে ওঠে। মেয়েটার কষ্টের প্রতিফলন স্পষ্ট। না পারছে বলতে, না পারছে সহ্য করতে। নিজের ওপর কষ্ট, রাগ উভয় সৃষ্টি হচ্ছে। বাসা থেকেও কেন বিষয়টা খেয়াল করেনি সে? এর পেছনের কারণটাও সে সুস্পষ্ট জানে। চোখ বন্ধ করে বলে দিতে পারে। কঠোর গলায় বলে, আমি চাই না তুই এবং শেরিন এই বাসাতে থাক। আমি তোকে নির্দেশ দিচ্ছি, তুই ফ্ল্যাটে উঠবি। কোনো কথা আর আছে তোর? শারাফাজের ক্রোধান্বিত স্বরে ফোনের ওপাশ থেকে ব্যক্তি খানিক সেকেন্ড নীরব, অতঃপর শীতল কণ্ঠায় বলে, আচ্ছা ঠিক আছে। শেরিনের ভার্সিটির কাছে ফ্ল্যাট নিবি এবং ভালো দেখে নিবি। কাজের বুয়া সহ যাবতীয় যা যা লাগে সেটা আমি ব্যবস্থা করে দিব। তুই জাস্ট শেরিনকে নিয়ে ফ্ল্যাটে উঠবি। কিছু করতে হবে না তোকে, আমি সিকিউরিটি ফ্ল্যাট লাগবো। তুই শুধু খোঁজ দে, বাকিটা আমি সামলে নিব। তুই তোর কাজ কর। শারাফাজ কান হতে ফোন নামিয়ে কেটে দেয়। সামনে টেবিলে ফোনটা ছুঁড়ে আবারও মাথা এলিয়ে দেয় সোফায়। তৎক্ষণাৎ সেই মুহূর্ত হতেই পেছনতে রাশভারী কণ্ঠে ভেসে আসে, কি দরকার ছিল সান্নিধ্যকে সরানো? আমার ভাই বোমাতে আমার ভাই কোমাতে চলে গিয়েছে বাবা।
শাহজাহান সাহেব স্থির মূর্তিতে দাঁড়িয়ে আছেন। রাদির সাহেব ঘুমাতে চলে গিয়েছে এটা শুনে তার ভাবভঙ্গিতে কোনো পরিবর্তন আসে না। সে বিচলিত হয়ে পড়েন। কেন সান্নিধ্য স্থানান্তর করা হচ্ছে বাসা থেকে? কি চাইছো তুমি? সারফাস সোজা হয়ে বসে, ভারী কণ্ঠে বলে ওঠে, আমি চাই না শেরিন আমার স্বজনপ্রীতির কারণে আক্রোশে পড়ুক। ওই লোক কোমায় চলে গিয়েছে ঠিক, তবে কি কি কারণে গিয়েছে জানি না। দীর্ঘ একটা সময়ের ব্যাপার। আম্মা তার ভাইয়ের শোকে শেরিনকে দায়ী করে চলবে যতদিন না সে ঠিক হয়। আর আমার এই একমুখী ব্যবহারে শেরিনকে যারা পছন্দ করে তারাও সুযোগ, অপছন্দ করে তারাও সুযোগ খুঁজবে। একটা বাচ্চা মেয়েকে এভাবে মানসিকভাবে বিভ্রান্ত করার রাইট কারণেই। নির্দোষ হয়েও সে এসবের দায়ভার কেন নিবে? তাই আমি চাচ্ছি তারা দূরে থাকুক, ওরা নিজেদের সংসার গড়ুক, ওদের ভালো মন্দ যাবতীয় সব দেখার দায়িত্ব আমার। তোমার আম্মা ছেলেদের তোমার আম্মা ছেলেকে ছাড়তে রাজি হবে? আম্মা হয় তার ভাইকে বেছে নিবে, নয়তো সানিধ্যকে। একজন মানুষ অন্যায় করার পরেও কেন সে তাকে সামর্থ্য করবে? আমার নিজে একজন মা হয়ে একটা মেয়ের দৈরত কেন দেখতে পারছে না? সানিধ্যকে ছাড়তে সে বাধ্য। আমরা আম্মাকে সম্মান করি, শ্রদ্ধাও করি। কিছু বলতে পারবো না, বোঝাতেও পারবো না। এর চেয়ে বরং বিকল্প পথ খোঁজা ভালো। আম্মা শ্রদ্ধেয় মানুষ, তাকে শ্রদ্ধাতে রাখলাম। মানুষের অনুপস্থিতিকে মানুষকে দুর্বল করে। জীবনে কিছু কিছু সময় নিজেদের অবস্থান পরিবর্তন করে বোঝাতে হয় বাবা। এতে অপর মানুষটি সেই মানুষটির গুরুত্ব বুঝতে পারে, তার শূন্যতা অনুভব করতে পারে। এটা জরুরি। একটা গভীরভাবে ভেবে ফেলেছো তুমি? পরিস্থিতি বাধ্য করলো তো ভাবতে। মানুষকে সঠিক সময় মূল্য দেয় না। আম্মাকে আমি পরিস্থিতির মাধ্যমে বোঝাতে চাই সে তার ভাবনা চিন্তায় কতটা ভুল। শেরিন যতদিন না পর্যন্ত মন থেকে ভালোবাসতে পারবে ততদিন পর্যন্ত দূরে থাকাই শ্রেয়। শাহজাহান সাহেব খানিক মলিন হলেন, মুখ মাথা এলিয়ে সায় জানান। অস্পষ্ট স্বরে বলে, বড় সন্তান হয়ে তুমি ছোট থেকে যা দায়িত্ব পালন করে এসেছ বা আসছ, আমি বাবা হয়ে তোমার প্রতি সন্তুষ্ট সারফাস। আমার অবর্তমানে সান্নিধ্য সানজিকে তোমার জন্য আমি যথেষ্ট মনে করি। সারফাস উঠে দাঁড়ায়, বাবার সাথে সম্মুখে কর্ণমর্দন করে। আমি যেন ওদের দেখে রাখতে পারি, দোয়া করো। অবশ্যই, ইনশাল্লাহ। শাহজাহান সাহেব ধীর পায়ে চলে গেল নিজ রুমে। সারফাস টেবিলে রাখা ফোন, ওয়ালেট, ঘড়ি নিয়ে ওপরে উঠে যায়। কক্ষে প্রবেশ করার মুহূর্তে তিথির সাথে মুখোমুখি রেখে দাঁড়িয়ে পড়ে দরজার কাছে। বাসায় এসেছো কখন? এতক্ষণ উপরে আসছো? বাবার সাথে কথা বললাম। আমি তো ভেবেছি আবার হয়তো চলে গিয়েছো অফিসে, এজন্যই দেখতে বের হয়েছি। কি করছিলে তুমি? তিথি সারফাজের কাছাকাছি এসে দাঁড়ায়, দুহাত গাল জড়িয়ে ধরে। তোমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়েছে। এই তো ঘুমালো। শোনো না, একটা কথা আছে তোমার সাথে। বলো। তিথি সারফাজের চোখে চোখ রেখে মুখটা আরো নিকটে আনে, আদুরে কণ্ঠে বলে, বিকালে আম্বেশার সঙ্গে একটু শপিং এ বের হব। আমার কিছু কেনাকাটা আছে। তোমাকে দেখিয়েছিলাম না গোল্ডের একটা ইয়াররিং, পছন্দ হয়েছে, ওটা কিনতে চাই। আচ্ছা ঠিক আছে। তিথি সারফাজে এক বাক্যে রাজি হয়ে যাওয়ায় খুশিতে উপচে পড়ে। নাকের ঢোকায় চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম। ওয়েট, অম্বেশাকে জানিয়ে দেই। তিথি সারফাজকে ছেড়ে ব্যস্ত হয়ে উঠে বলে অম্বেশাকে ফোন করতে। সারফাজ কক্ষে প্রবেশ করে মিররের সামনে দাঁড়িয়ে সাথে টপ বোতাম খুলতে খুলতে তিথির দিকে দৃষ্টি রাখে, ক্ষীণ হাসি বজায় রেখে বলে, তিথি বলো, আমার দিকে তাকাও। তিথি কল লিস্টে অম্বেষা নাম্বার বের করে আয়নার মধ্যে সারফাজের দিকে তাকায়। সামান্য কপাল কুঁচকে হেসে বলে, তাকিয়েছি। পারিবারিক বিষয়ে তোমার মাস্টার প্ল্যান যদি আমি একবার ধরতে পারি তাহলে ডিভোর্স পেপারে সাইন করতে কিন্তু 10 সেকেন্ড সময় লাগবে না। যেদিন আমি জানবো সব অঘটনের অংশবিশেষ তুমি ছিলে, সেদিন সেই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে। তোমাকে আগে আমি সাবধান করেছি, আজ কিন্তু পরিমাণ করলাম। সো বি কেয়ারফুল মাই ওয়াইফ। আমি কিন্তু আমার কথা অবশ্যই রাখবো। সেই সাথে আমার শ্বশুরের সমস্ত বিজনেস লাইন আমি নিজ হাতে ধ্বংস করব। আমার নমনীয়তাকে প্রশ্রয় হিসেবে নিও না প্লিজ। তুমি যত নিচে নামবে আমি তত কঠিন হব ডিয়ার। এই পর্যন্তই ছিল পর্ব 37। আর সারফাজ সো সুইট, এমন একটা হাজব্যান্ড। ওফ, মানে হাজব্যান্ড বললে হয়তো ভুল হবে, হ্যাঁ হাজব্যান্ড, একটা সন্তান, একটা ভাই, মানে এরকম মানুষ পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার।
আমি দেখছি হয়তো বা এই গল্পটার নায়ক হচ্ছে সান্নিধ্য, কিন্তু সারফাজ মানুষটা কিন্তু এই গল্পের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ।